আচ্ছা, স্ক্রিনটা আসছে কিনা একটু বলো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আওয়াজ পরিষ্কার আসছে তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা সেকেন্ড পার্টটা করব, সারফেস টেনশন। সারফেস টেনশনের ক্ষেত্রে যে আগের দিন অবধি যা করালাম সেইগুলোর থেকে আজকে যেগুলো করাবো সেইগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় এগুলো আসার চান্স কিন্তু বেশি আছে। ঠিক আছে? তো একটা তার মধ্যে থেকে আসছে ক্যাপিলারি রাইজের এক্সপ্রেশন বা কৈশিক নলে যে তরলের আরোহণ হচ্ছে তার সমীকরণটা নির্ণয় করা। ঠিক আছে? তো এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা জানি যে যখন আমরা একটা কৈশিক নল বা একটা ক্যাপিলারি টিউবকে এরকম জলের মধ্যে ডোবাবো, এই তালে এতটা পরিমাণ জল কি হবে, ওপরে উঠে আসবে, এইচ পরিমাণ জল ওপরে উঠে আসবে। এই এইচটা আমরা নেব হচ্ছে এই লোয়ার মেনিসকাস বলে এটাকে, এটাকে বলা হচ্ছে লোয়ার মেনিসকাস। এই এই অংশটা, যে নিচের অংশটা যেটা আছে সেটাকে বলা হয় লোয়ার মেনিসকাস। এই লোয়ার মেনিসকাস থেকে আমরা রিডিংটা নেব, মানে এই সাইডটাকে ধরবো, খেয়াল রাখতে হবে। তো সেই হিসাবে তোমরা এখানে ছবিটা দেখতে পারো, এই সাইডটা একটু নিচ থেকে নিয়েছি, মানে এখান থেকে নিয়েছি। আচ্ছা, আগের দিন যে ধরনের ফোর্সটা আলোচনা করেছিলাম, যেটা একটা ফোর্স খেয়াল করে দেখো, একটা ফোর্স আমার এই দিকে কাজ করছে আর একটা ফোর্স নিচের দিকে কাজ করছে, ভেতরের দিকে কাজ করছে। এইগুলো কিন্তু আলাদা ছিল, এইগুলো কোহেসিভ ফোর্স ছিল, অ্যাডহেসিভ ফোর্স ছিল, মানে ওই সংশক্তি আর অসঞ্জন বল যেটা। কিন্তু সারফেস টেনশনটা কোন দিকে হবে বলো তো? সারফেস টেনশনটা হচ্ছে এই এই বলগুলোর জন্য লিকুইডটা কোন দিকে উঠে যাচ্ছে, তোমাকে সেটা খেয়াল করতে হবে। লিকুইডটা এই দিকে উঠে চলে যাওয়ার চেষ্টা করছে, এরম এই দিকে। তো সারফেস টেনশনের বলটা এই বরাবর কাজ করবে। কিরকম ভাবে কাজ করবে, একটা জিনিস খেয়াল করো, সারফেস টেনশনের বলটা অনেকটা এরকম ভাবে কাজ করবে। ধরো এই যদি আমার ক্যাপিলারি টিউবটা হয়, ক্যাপিলারি টিউবটা একটু বড় করে আঁকছি। আহা, এক সেকেন্ড। ক্যাপিলারি টিউবটা একটু বড় করে আঁকলাম, এখানটা মুখটা। এখানটায় তোমার যে জলের স্তরটা রয়েছে একটা এরকম বাটির মতো একটা শেপ নিয়ে নেবে। ঠিক আছে? তো একটা এরকম বাটির মতো একটা শেপ নেবে। ঠিক আছে? আর সারফেস টেনশন যে ফোর্সটা রয়েছে সেটা আমার ঠিক কিরকম ভাবে কাজ করবে বলো তো? সারফেস টেনশন ফোর্সটা আমার এরকম ভাবে কাজ করবে। আশা করছি ছবিটা দেখে বুঝতে পারছো, মানে গোল করে সম্পূর্ণ সব দিক দিয়ে কাজ করবে। কিন্তু সারফেস টেনশনের ফোর্সটা আমার এরকম ভাবে প্রত্যেক দিক দিয়ে কাজ করবে। এটা হচ্ছে আমার সারফেস টেনশন টি, সারফেস টেনশনের লাইনটা। ঠিক আছে? তো তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে ছবিটা। তো এক্ষেত্রে যদি আমি দেখি, এইটা যদি আমার মেনিসকাসটা হয়, জলের এই আমার শেপটা যদি হয়, তাহলে এই বরাবর আমার সারফেস টেনশন টি কাজ করছে। এইটা হচ্ছে আমার স্পর্শকোণ, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা, তাহলে এই বরাবর আমার সারফেস টেনশনের এই কি বলে, সারফেস টেনশনের কম্পোনেন্টটা, উপাংশটা কি হবে, টি কস থিটা। এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা যদি টি হয়, তাহলে এই বরাবর টি কস থিটা হবে। আর এই বরাবর তাহলে কি হয়ে যাবে বলো, টি সাইন থিটা, রাইট? ঠিক কি না? তাহলে এবার আমাকে বলো, ওপরের দিকে, এই ওপরের দিকে যে বলটা কাজ করছে, যেটার জন্য জলটা উপরে উঠছে, সেটা কত? উপরের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে টি কস থিটা। ঠিক আছে? উপরের দিকে যে বলটা কাজ করছে দেখতে গেলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি টি কস থিটা। টি কস থিটার জন্য কিন্তু আমার জলটা উপরে উঠছে। টি কস থিটা হচ্ছে আমার সারফেস টেনশন। সারফেস টেনশন কম্পোনেন্ট causing the rise of water. তো এই কম্পোনেন্টের জন্যই জলটা কিন্তু উপরে উঠছে। ঠিক আছে? তো এই কম্পোনেন্টটার জন্য। সারফেস টেনশন কম্পোনেন্ট causing the rise।
তাহলে অফ ওয়াটার বা লিকুইড যাই বলো, তাহলে এক্ষেত্রে আমার টোটাল ফোর্সটা কত হবে বলো তো? টোটাল ফোর্স ডিউ টু সারফেস টেনশন, এক্ষেত্রে আমার টোটাল ফোর্স ডিউ টু সারফেস টেনশন কত হবে? স্থিরচান জনিত বল, খেয়াল করে দেখো F ইকুয়ালস টু আমার এখানটায় একটা বল দেখলে এটা একটা কি ফর্ম করে রয়েছে, একটা স্ফিয়ার ফর্ম করে রয়েছে, একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপ ফর্ম করে রয়েছে। এর পরিধি বা পেরিমিটার কত? 2 পাই আর, তাহলে 2 পাই আর হবে। আর তাহলে 2 পাই আর লাইন বরাবর টি কস থিটা করে সারফেস টেনশন কাজ করছে, খেয়াল করবে 2 পাই আর লাইন বরাবর টি কস থিটা সারফেস টেনশন কাজ করছে। তাহলে আমার এক্ষেত্রে টোটাল যে ফোর্সটা হবে সারফেস টেনশনের জন্য সেটা হবে 2 পাই আর টি কস থিটা। আর কত? আর হচ্ছে এই রেডিয়াসটা হচ্ছে আর, খেয়াল রাখবে এই রেডিয়াসটা হচ্ছে আমার আর, এই রেডিয়াসটা হচ্ছে আমার আর, ঠিক আছে তো? এটা বুঝতে পারলে তো কেন 2 পাই আর টি কস থিটা হচ্ছে, এটা বলো। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, বুঝেছো? ঠিক আছে, তাহলে এবার আমার এই ভরটা কার সমান হতে হবে? এই ফোর্সটা এটা আমার কার সমান হতে হবে? তরল এই দ্য ওয়েট অফ দ্য ওয়াটার কলম, ওয়েট অফ ওয়াটার কলম বা তরল স্তম্ভের ভর, স্তম্ভের ভর ভার হবে, ওয়েট হবে না, ওয়েট আছে তো, ভার হবে। সেটা কত হবে? সেটা হচ্ছে W1 নিলাম, সেটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? এবার কতটা এই যে এই সিলিন্ডারটায় এইটাতে কত পরিমাণ, আচ্ছা একটুখানি ছবি এঁকে দিই এখানটায়। এইটা যদি আমার ক্যাপিলারি টিউব হয়, আর তাহলে তুমি দেখছো এইখান থেকে এই এইচ হাইট অবধি যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ওয়াটার কলামটা, এটা হচ্ছে আমার ওয়াটার কলাম বা যেটা তরল স্তম্ভটা বা লিকুইড কলাম, ওয়াটার কলাম বলবো না, লিকুইড কলাম বলা যাক চলো, কারণ কি আছে যে কোনো তরল হতে পারে, লিকুইড কলাম। তরল স্তম্ভ। আর এইখানটায় দেখো খেয়াল করো এই পরিমাণটা এই বাটির মতো ফর্ম করে রয়েছে, তো এর গায়ে গায়ে তো আমার কিছু পরিমাণ এক্সেস জল থাকবে, এইটা হচ্ছে আমার এক্সেস লিকুইড, এক্সেস লিকুইড বা অতিরিক্ত তরল। খেয়াল করে দেখো কিছু পরিমাণ আমার এই যে গোল অংশটা রয়েছে এর এখানটায় কিছু পরিমাণ জল রয়েছে, আর তার নিচ থেকে মানে এই মেনিসকাস থেকে নিচ অব্দি আমি এই সাইডের লিকুইড কলমটা ধরেছি বা তরল স্তম্ভটা ধরেছি। তাহলে এটার ওয়েট কত হবে? এটার ওয়েট যেটা হবে W1 ইকুয়ালস টু কি হওয়া উচিত? এটা যেহেতু সিলিন্ডার আর এই হাইট রয়েছে, রেডিয়াস হচ্ছে আমার আর, তাহলে এইটার ওয়েট কত হওয়া উচিত? প্রথমত তো এটা সিলিন্ডার আছে, তাহলে তার ভলিউম হবে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমার ভলিউম, পাই আর স্কোয়ার হবে প্রথম কথা। এর সাথে আমার ওয়েটটা বানাচ্ছি, তো এর সাথে আমাকে কি গুণ করতে হবে? মাস গুণ করতে, ভলিউম ইন্টু ডেন্সিটি গুণ করতে হবে, ডেন্সিটি হচ্ছে রো আর জি। খেয়াল কোনটা কি একটুখানি বলে দিচ্ছি, এইটা হচ্ছে টোটালটা, এইটা হচ্ছে আমার ভলিউমটা, এটা হচ্ছে ডেন্সিটি, আচ্ছা ভলিউমটা হচ্ছে এইচটাকে নিয়ে পর্যন্ত, ঠিক আছে তো? রোটা হচ্ছে ডেন্সিটি বা ঘনত্ব, আর এটা হচ্ছে
অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা তো জানোই। 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখে দিচ্ছি, তাহলেই বুঝতে পেরে যাবে। তাহলে আমার এই টোটাল জিনিসটা কি দিচ্ছে, এটা টোটালটা জিনিসটা আমাকে দিচ্ছে ওয়েট বা ভার দিচ্ছে। তাহলে এই আর অতিরিক্ত তরলটার ভার কত হবে বলতে পারবে? অতিরিক্ত তরলের ভার কত হওয়া উচিত? W2। এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, যদি আমি এই অতিরিক্ত তরলটার ভার বার করার জন্য আমি এক কাজ করছি, তাহলে এটা আমি এখানে লিখে দিচ্ছি পাই আর স্কয়ার এইচ রো জি। এটা হচ্ছে আমার এই তরল স্তম্ভ, তরল স্তম্ভ হচ্ছে এইটুকুনি অংশ, তরল স্তম্ভ হচ্ছে এইটুকুনি অংশ, এইখান থেকে এই অবধি, এইটা হচ্ছে আমার তরল স্তম্ভটা। আর তার এইখানটাই যে বাটি মতো ফর্ম করে রয়েছে, তার পাশে পাশে যে পরিমাণ লিকুইড উঠে রয়েছে সেটা হচ্ছে এক্সেস লিকুইড, তার ভারটাকে আমি নেব হচ্ছে W2। এবার W2টা কি করে বার করব? W2টা বার করার জন্য তোমরা এটা দেখো, খেয়াল করো, এরকম বাটি আকারের একটা লিকুইডের স্তর ফর্ম করে রয়েছে। যদি আর লিকুইডটা কোথায় রয়েছে বলো তো? তুমি যদি এটাকে এরকম ভাবে ধরো, এই অঞ্চলটায় লিকুইডটা রয়েছে, এই অঞ্চলটায় লিকুইডটা রয়েছে। এই টোটালটা কি? টোটালটা হচ্ছে আমার, খেয়াল করে দেখো, একটা সিলিন্ডার, টোটালটা সিলিন্ডার। আর ভেতরের অংশটা কি? ভেতরের অংশটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার, সরি, একটা হেমিস্ফিয়ার, অর্ধগোলক। এটা একটা সিলিন্ডার, উপরের অংশটা অর্ধগোলক। এবার সিলিন্ডারের ভলিউম কত হবে? সিলিন্ডারের ভলিউম কত হবে? এখানটায় আরেকটা জিনিস দেখার আছে, যে এই সেন্টার থেকে এই দূরত্বটা হচ্ছে আর, আবার এই পয়েন্ট থেকে এই দূরত্বটাও হচ্ছে আর। তার মানে এই যে সিলিন্ডারটা হয়েছে এঁকেছি, এই সিলিন্ডারটার হাইট হচ্ছে আর, আর রেডিয়াসও হচ্ছে আর। তাহলে এটার ভলিউম কত হবে বলতো? পাই আর স্কয়ার আর, হবে কি হবে না? এই আরটা রেডিয়াস আর এই আরটা হাইট। এই যে সিলিন্ডারটা এঁকেছি তার হাইট হচ্ছে আর, রেডিয়াস হচ্ছে আর, তাহলে এটার আমার সিলিন্ডারের ভলিউম পাই আর স্কয়ার আর, হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার। আর হেমিস্ফিয়ারটার ভলিউম কত হবে? এই অর্ধগোলকের ভলিউমটা কত হওয়া উচিত? পুরো পুরো গোলক যদি হয় তার ভলিউম কত হবে? পাই আর কিউব বাই 2 হবে। হ্যাঁ হ্যাঁ, পাই আর কিউব বাই 2 হবে না? না না না, পাই আর কিউব ঠিক বলেছো, বাই 2 কেন হবে? পুরো ভলিউম, একটা বড় গোলকের ভলিউম কত? 4/3 পাই আর কিউব না, 2/3 পাই আর কিউব হবে। 2/3 পাই আর কিউব হবে। তাহলে আমার এখানটায় ভলিউম অফ এক্সেস লিকুইড, ভলিউম অফ এক্সেস লিকুইড কত হবে? এই দুটো ভলিউমকে মাইনাস করতে হবে, পাই আর স্কয়ার আর মাইনাস 2/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমার পাই আর কিউব হয়ে যাচ্ছে মাইনাস 2/3 পাই আর কিউব। তাহলে আমার এটা আসছে 1/3 পাই আর কিউব। এটা বেরোলো ভলিউম অফ লিকুইড, এক্সেস লিকুইড। তাহলে ওয়েট কত হবে? এক্সেস লিকুইড, অতিরিক্ত তরলের ভার, ভার কত হয়ে যাবে? W2 ইকুয়ালস টু একই, দেখো আমি ভলিউম জানি, তাহলে তার সাথে আমাকে কি গুণ করতে হবে? ভলিউমের সাথে ঘনত্ব গুণ করতে হবে, দ্যাট ইজ ডেনসিটি, তার সাথে জি গুণ করতে হবে, তাহলেই আমি ভার পেয়ে যাব। কারণ ভলিউম ইন্টু ডেনসিটি আমার মাস দেয়, মাস ইন্টু জি আমাকে ওয়েট দেয়। ঠিক আছে তো? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে কি করতে হবে? নাও ফোর্স যেটা আছে, ফোর্স ইকুয়ালস টু W1 প্লাস W2। ফোর্স যেটা আছে, যে সারফেস টেনশনের জন্য যে ফোর্সটা আছে, সেটা আমাকে এই দুটো ওয়েট, এই যে
এক্সেস লিকুইড আর লিকুইড কলাম এই দুটোর ওয়েটের সমান হতে হবে, তবেই আমার জলটা উঠবে, সারফেস টেনশনটার জন্য জলটা উঠবে। তো ফোর্সটা কত ছিল, 2 পাই আর টি কস থিটা, 2 পাই আর টি কস থিটা ছিল। W1 টা কত ছিল, পাই আর স্কোয়ার এইচ রো জি ছিল। আর W2 টা কত বেরিয়েছে, 1/3 পাই আর কিউব রো জি। তাহলে বসিয়ে দাও, তাহলে আমার এখানটায় কত হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি 2t cos থিটা, 2t cos থিটা, তার সাথে আমার কি ছিল, আর 2 পাই আর, আচ্ছা দাঁড়াও, 2 পাই আর টি cos থিটা করে দাও, 2 পাই আর টি cos থিটা বলটা, তার সাথে আমার W1 টা কত হয়ে যাবে, পাই আর স্কোয়ার এইচ রো জি, তার সাথে W2 টা কত হয়ে যাবে, 1/3 পাই আর কিউব রো জি। এই যে দুটো ইকুয়েশন পেয়েছি, আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে আমাকে বার করতে হবে, আচ্ছা সবার আগে আমি করব কি, আমি এখান থেকে টি বার করব, টি বার করব। তাহলে এক কাজ করা যাক, এখান থেকে কি কি আমি কমন নিতে পারি, দেখো পাই আর বোথ সাইডে কেটে দিতে পারি, তাহলে আমার এখানে 2t cos থিটা পড়ে থাকবে, পাই আর বোথ সাইডে কেটে দিলাম, তাহলে আমার এই সাইডে কি পড়ে আছে, একটা আর পড়ে থাকবে আর এইচ রো জি, প্লাস এখানে আমার 1/3 আর স্কোয়ার রো জি। এখান থেকেও দেখা যাচ্ছে যে আমি রোজি কমন নিয়ে নিতে পারি, তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে, রোজি যদি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে থাকছে আর রোজি, আচ্ছা আর রোজি তিনটে কমন নিয়ে নিই, আর রোজি যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার এখানটা পড়ে থাকছে এইচ, আর এখানে পড়ে থাকছে 1/3 আর বা r/3, এটা আমার কত হচ্ছে, এটা হচ্ছে আমার 2t cos থিটা, 2t cos থিটা। এখান থেকে আমরা টি এর মানটা বার করব, সারফেস টেনশনের মানটা অনেক সময় বার করতে যায়, তাহলে টি ইকুয়ালস টু কত বের হচ্ছে, টি ইকুয়ালস টু বের হচ্ছে আর রো জি বাই 2 cos থিটা, 2 cos থিটা এইচ প্লাস r/3। তো অনেক সময় আমাকে সারফেস টেনশনটা বার করতে দেয়, এটা হচ্ছে সারফেস টেনশনের ফর্মুলাটা। তো এইটা যদি বার করতে দেয় তাহলে এটা বার করব, দেখে নেবে কি চেয়েছে, কোশ্চেন ভালো করে পড়বে, এক্সপ্রেশন ফর সারফেস টেনশন। ইন ক্যাপিলারি টিউব, ঠিক আছে। আর এখান থেকে আমরা করব কি, আমাদের কিন্তু এটা চাইনি, আমাদের চেয়েছে এক্সপ্রেশন ফর ক্যাপিলারি রাইজ, বা তরলের কত কত পরিমাণ উঠছে, তরল আরোহের সমীকরণ চেয়েছে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, তার আগে আমি একটা কাজ করতে পারি, আমি এখানটায় এই r/3 টাকে সরিয়ে দিতে চাইছি, এইচটা আমার আর এর থেকে অনেক বড় ধরে নিচ্ছি, এইচ আমার আর এর থেকে আমি বড় ধরে নিচ্ছি, তার ফলে কি হবে দেখো, এইচটাকে যদি আর থেকে বড় ধরে নিই তাহলে এখানটায় 2 আর এইচ রোজি, আর রোজি বাই 2 cos থিটা, এখানটায় আমার তাহলে এইচটা বেশি বড় হয়ে যাচ্ছে r/3 এর থেকে, তাহলে আমার এখানটায় জাস্ট এইচটা আমি r/3 টাকে বাদ দিয়ে দিতে পারবো, তাহলে এইটা হচ্ছে আমার সারফেস টেনশনের এক্সপ্রেশন। এখান থেকে তাহলে আমি এইচ এর এক্সপ্রেশনটা আনতে পারি, হুইচ ইমপ্লাইজ এইচ ইকুয়ালস টু কি হচ্ছে দেখে নাও, 2t cos থিটা বাই আর রো জি, 2t cos থিটা বাই আর রো জি, এইটা এক্সপ্রেশন যেটা আমরা পেলাম, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন ফর ক্যাপিলারি রাইজ, এইটা বার করতে দেয়। এক্সপ্রেশন ফর ক্যাপিলারি রাইজ,
বা তরল আরোহণের সমীকরণ। ঠিক আছে, তো এইটা বার করতে দেয়, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। চলো এবার কিছু আমরা অঙ্ক করি এখান থেকে। আচ্ছা, যে অঙ্কটা ইংলিশেই দিচ্ছি, বাংলা যারা আছো তারা আশা করছি বুঝতে পারবে, আর তোমাদের তো এখন কোশ্চেনও ইংলিশেই আসছে, তো ইংলিশটাই দেখে রাখো। ঠিক আছে, find the height of water column find the height of water column in a capillary tube having 0.8 millimeter diameter, 0.8 millimeter diameter। ঠিক আছে, এখানে এইটা দিয়েছে, given surface tension of water is 74 dyne per centimeter, 74 dyne per centimeter, angle of contact equals to 0 ডিগ্রি। ক্লিন ওয়াটার আর ক্লিন গ্লাসের জন্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট নর্মালি 0 ডিগ্রি হয়। ঠিক আছে, তো আমাকে ক্যাপিলারি হাইটের কতটা উঠবে, ক্যাপিলারি টিউবের মধ্যে কই সিগন্যালের মধ্যে কতটা জলস্তম্ভ উঠবে সেটা বার করতে হবে। ডায়ামিটার দিয়ে দিয়েছে 0.8 মিলিমিটার। ঠিক আছে, চলো করা যাক অঙ্কটা। এখানটায় আমাকে আচ্ছা সবকিছু এসআইতে নিয়ে আসতে হবে, আইদার এসআইতে নেবো বা সিজিএসে দেবো, তো এসআইতে নেওয়াটাই ভালো। আমরা ফর্মুলা কি জানি, এইচ ইকুয়ালস টু একটু আগে আমরা পেলাম 2t cos থিটা বাই আর রো জি। আমার এখানটায় ডায়ামিটার দেওয়া রয়েছে, ডায়ামিটার ইকুয়ালস টু, ডায়ামিটারটা কত 2r হয়, ডায়ামিটার ইকুয়ালস টু 2r ইকুয়ালস টু 0.8 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা আর কত পাচ্ছি 0.4 মিলিমিটার। এক কাজ করা যাক, কিসে নিলে ভালো হয়, চলো সবকিছু এসআইতে করি, করতে এসআইতে রাখাই ভালো। 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। প্রথমে এসআইতে করব, পরে আবার ইয়েতে নিয়ে চলে যাব, প্রথমে এসআইতে করব, পরে আবার নর্মাল যদি হয় সেন্টিমিটার হোক বা সিজিএস হোক বা অন্য কিছুতে নিয়ে চলে যাব। তো ডায়ামিটার দেওয়া আছে, আমি কি বার করে নিলাম, রেডিয়াসটা বার করে নিলাম। আর কি দেওয়া আছে, থিটা ইকুয়ালস টু 0, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, স্পর্শকোণ। তাহলে cos থিটা কত হয়ে যাবে, 0 এর জন্য cos থিটা কত বলো ফটাফট, 0 এর জন্য cos থিটা 90, হ্যাঁ π/2। আরে 0 থিটাই তো 0 আছে, থিটাই তো 0 আছে, থিটা 0 হলে cos 0 1 হয় না। ঠিক আছে, তো এটা গেল। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, ডেনসিটি অফ ওয়াটার, এটা তোমরা মুখস্থ করে নিও, কারণ পরীক্ষায় নাও দেওয়া থাকতে পারে, এটা মুখস্থ রেখো। আচ্ছা, এটা রো, হ্যাঁ, থাউজেন্ড কেজি পার মিটার কিউব বা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা 1 গ্রাম পার সিসি। ঠিক আছে, এই ফর্মুলাটাকে পারলে মুখস্থ করে নিও।
ডেনসিটি অফ ওয়াটার, কারণ পরীক্ষার সময় নাও দিতে পারে, হয়তো বলে দিল জল, তো সেক্ষেত্রে তুমি কি করবে, ডেনসিটিটা মাথায় রাখবে যে 1000 কেজি পার মিটার কিউব হবে বা 1 গ্রাম পার সিসি হবে, ঠিক আছে। তো তো রোটা আমরা এখানে পেয়ে গেলাম। নেক্সট তাহলে কি আছে, থিটা পেয়ে গেছি, রো পেয়ে গেছি, আর পেয়ে গেছি, জিটা 9.8 ধরে নাও, জিটা আমাদের জানা জিনিস 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর তাহলে কি বাকি রইল, সবই পাওয়া গেছে। সারফেস টেনশন টি কত দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে 74 আর সিজিএস ইউনিট আছে ডাইন পার সিএল। তো ডাইনকে যদি নিউটনে কনভার্ট করো কি করতে হবে, 74 এর সাথে 1 নিউটন হচ্ছে 10⁵ ডাইন, তাহলে 10⁻⁻5 গুণ করতে হবে নিউটনে কনভার্ট করার জন্য। সেন্টিমিটারটা যেটা আছে পার সেন্টিমিটার, সেটাকে তোমার মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 10⁻³ এটা আমার হয়ে যাবে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। তাহলে এটা ক্যালকুলেট করলে সরি সেন্টিমিটার, ডেসিমিটার সেন্টিমিটার, 10⁻² হবে, নট 3, মিলিমিটার হলে 3 হতো। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার আসবে হচ্ছে 0.074 নিউটন পার মিটার। 3 হচ্ছে -3 হচ্ছে, তার মানে এটা 1 2 3 এত নিউটন পার মিটার। ব্যাস এবার বসিয়ে দাও, therefore h is equals to 2 into 0.074 into cos theta 1 by r হচ্ছে 0.4 into 10⁻³ রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8। সবকিছু আমি এসআই তে নিয়ে এসেছি, এসআই তে আছে। ক্যালকুলেট করো, মোটামুটি ক্যালকুলেট করলে এটা সামথিং এরকম বেরোবে, আমি লিখে দিচ্ছি 3.77 into 10⁻² মিটার। আচ্ছা 10⁻² মিটার মানে এটা আমার সেন্টিমিটার হয়ে যাবে, 3.77 সেন্টিমিটার। তোমরা একটু পরে চেক করে দেখো, কিছু ভুল হলে বলো, ঠিক আছে। দেখো হয়েছে অঙ্কটা সকলের? হয়েছে আশা করি। পরের অঙ্কটায় যাই। এটা হয়েছে তো, পরের অঙ্কে গেলাম। হ্যাঁ, কারোর বাকি গেলে বলো কিন্তু। আচ্ছা, find the depression of mercury in a capillary tube of diameter of diameter 0.8 মিলিমিটার, ঠিক আছে। given that angle of contact স্পর্শকোণ between glass and mercury is 130 degree। 130 ডিগ্রি। আর কি আছে, সারফেস টেনশন equals to 463 ডাইন পার সেন্টিমিটার। আর কি আছে এখানটায়, ডেনসিটি অফ মার্কারি is 13.6 into 10⁻³ kg per meter cube।
তো এটা আমার দিয়ে দিয়েছে ডিপ্রেশন অফ মার্কারি। আচ্ছা, তাহলে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা কি বলবো, একটা জল যতটা উপরে উঠবে মার্কারি ততটাই নিচে নামবে, মানে ফর্মুলাটা সেম থাকবে, ঠিক আছে? The formula for rise of liquid and depression of liquid of a liquid is same। এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে আমার কি হবে, ফর্মুলাটা লিখে দাও, h equals to r h equals to 2 cos theta 2t cos theta সরি h equals to 2t cos theta, তোমরা h ধরেই বার করতে পারো, কোনো অসুবিধা নেই। h equals to 2t cos theta by r rho g, ঠিক আছে? তো 2t cos theta by r rho g, এখানটা একটা কেস দেখবে cos theta টা নেগেটিভ বেরোবে, নেগেটিভ হওয়া মানে হাইটটা নেগেটিভ আসছে মানে ডিপ্রেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে t কত, t কত বলে দিয়েছে, t বলে দিয়েছে 436, তাই তো 436 ডাইন পার সেন্টিমিটার। তাহলে এটাকে যদি তুমি কনভার্ট করো তাহলে 463 নট 436 463 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটনে কনভার্ট করার জন্য, আর সেন্টিমিটারকে ইয়েতে কনভার্ট করার জন্য 10 টু দি পাওয়ার -2, তাহলে এটা আমার হয়ে যাবে 10 টু দি পাওয়ার -3, তাহলে হয়ে যাবে 0.463 নিউটন পার মিটার, ঠিক আছে? আমরা সারফেস টেনশনটা বার করে নিলাম। আরটা কত হবে, আগের মতোই r ইকুয়ালস টু d by 2, that is 0.8/2, এটা মিলিমিটারে হবে, তাহলে সেন্টিমিটারে কত, মিটারে কত হয়ে যাবে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটারে হবে, এসআই তে নিয়ে গেলাম। আর কি দিয়ে দিয়েছে, ডেনসিটি অফ মার্কারি দিয়ে দিয়েছে, ডেনসিটি কত 13.6 নট 1.36 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এসআই ইউনিটে দিয়েছে কেজি পার মিটার কিউব, তাহলে রো পেয়ে গেলাম। জি আমাদের সবসময় ধরে নেব 9.8, কারণ 10 ধরবো না, 9.8 ধরেই করব, ক্যালকুলেটর ইউজ করছি তো 9.8 ধরেই করব জিটা। এবার cos থিটা বার করার আছে, cos থিটা কত, cos 130, এটা কারোর কাছে ক্যালকুলেটর থাকলে একটু ঝট করে মেরে দেখো তো কত হচ্ছে। -0.642 এরকম কিছু আছে। 642, ঠিক আছে। 27 2 পর কিছু আছে, তাহলে 643 করে দাও। 27, তাহলে 643, ঠিক আছে, তা মাইনাস হয়ে গেল। তাহলে আমার h কত হয়ে যাবে, h ইকুয়ালস টু, এবার বসিয়ে যাও 2 ইন্টু 0.463 ইন্টু cos থিটা হয়ে গেল -0.643 বাই, এখানে আমার আর কত আছে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু আর কি আছে এখানটায়, রো আছে 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর একটা কি আছে জি 9.8, একটু ক্যালকুলেটারে ফেলে দেখো কত হচ্ছে, সেটাই আমার মাইনাস হাইট, মাইনাসে বেরোবে, তার মানে হচ্ছে ডিপ্রেশন হচ্ছে। তো দেখো একই জিনিস, आंसर 1.12 সেমি আছে। 1.12, হ্যাঁ স্যার, ঠিক আছে 1.12 সেন্টিমিটার, না ওরকমই হবে, ঠিকই আছে। মাইনাস আসছে, তার মাইনাস মানে ডিপ্রেশন, মানে নেমে গেছে।
বা ডিপ্রেশন বা অবনমন। ঠিক আছে, তো মাইনাস আসছে মানে নেমে গেছে, এটুকুনি মাথায় রাখবে। তাহলে হলো এটা। আচ্ছা, নেক্সট কি হতে পারে? আচ্ছা, এরপর একটা ভালো টপিক আছে, এটাও ইম্পর্টেন্ট টপিক, খুবই আসে। আচ্ছা, এক সেকেন্ড, এটাকেই সম্ভবত জুরিনের সূত্র বলে। আমি একটু দেখে নিচ্ছি, 1 মিনিট, একটা জায়গায় আমার একটু কনফিউশন আছে, দেখে আমি বলছি। আচ্ছা, জুরিনের সূত্র নিয়ে একটুখানি কনফিউশন আছে, আমি তোমাদের এটা পরে বলবো কোনটাকে বলে। আচ্ছা, যাই হোক, কি হবে এটা একটা মোস্ট প্রবাবলি এই ফর্মুলাটা যেটা আছে সেটাকেই মনে হয় জুরিনের সূত্র বলে, সারফেস টেনশনের যে ফর্মুলাটা বেরিয়েছিল। একটু কনফিউশন হচ্ছে, আমি পরে তোমাদের দেখে বলবো। এইটাই সম্ভবত হবে, যাই হোক। আচ্ছা, নেক্সট যেটা আছে সেইটা হচ্ছে যে কি হবে যদি আমার হাইটটা কম থাকে, মানে হোয়াট উইল হ্যাপেন, যেটা কোশ্চেনের ফর্মেই করাই। What will happen if the length of the capillary tube is less than the rise of the liquid? কি হবে যদি, বা এরম লিখি, যদি কৈশিক নলের দৈর্ঘ্য তরলের আরোহণের থেকে কম হয়, তখন কি ঘটবে? ঠিক আছে, এটা একটা প্রশ্ন, কি হতে পারে? তো এক্ষেত্রে আমরা করব কি, এই কেসটাকে আমরা কনসিডার করব। এই যে ধরো জলটা আমার একদম ছুঁয়ে গেল, এই যে আমার জলের হাইটটা আমার এমন হওয়া উচিত হিসাব করে যে আমার ক্যাপিলারি, মানে কথার কথা আমি বলছি যে তোমার ক্যাপিলারি টিউব যেটা ছিল আর এখানটায় তুমি জলে যখন তুমি ক্যাপিলারি টিউবটাকে রাখছো তখন তোমার জলটা এত অবধি হওয়া উচিত ছিল। তুমি কি করলে? ক্যাপিলারি টিউবটাকে ভেঙে দিলে। ক্যাপিলারি টিউবটাকে ভেঙে দিয়ে ছোট করে দিলে। কতটা ছোট করলে? এতটা ছোট করে দিলে। তোমার জলটা এত অবধি ওঠা উচিত ছিল, এখন কি হবে? এখন তোমার জলের যে স্তম্ভ যতটা উঠতো তার থেকে তুমি ভেঙে ক্যাপিলারি টিউবটাকে ছোট করে দিলে, তখন কি হবে? তখন কি জল বাইরে পড়তে পারে? তোমার কি মনে হয় বলো?
জল কি বাইরে পড়তে পারে? পড়বে না, কিন্তু জল বাইরে পড়বে না। যদি বাইরে জল পড়তো মানে এখানে, তাহলে ভাবো তোমার কাছে একটা এমন সিস্টেম তৈরি হয়ে গেছে যে তুমি জলকে এরকম ভাবে উপরে উঠিয়ে না ফেলতে পারছো। এটা একটা ভয়ানক জিনিস হতো, কিন্তু তুমি কিছু একটা মানে ফ্রি এনার্জি টাইপের কিছু বানিয়ে ফেলতে পারতে এখান দিয়ে, ভয়ানক জিনিস হয়ে যেত যদি জল বাইরে পড়তো। যদি তোমার কাছে কোনো এমন সিস্টেম থাকে, এমনি কথার কথা ভাবো, এটা তো ক্যাপিলারি টিউব ছোটখাটো জিনিস, যে তুমি জলকে প্রায় অনেক পরিমাণ জলকে বিনা কোনো শক্তি খরচা করে তুমি দোতলা হাইট অব্দি উঠাতে পারলে, অটোমেটিক উঠে যাচ্ছে। কোনো কিছু এমন হয়তো কোনো সিস্টেম রয়েছে, হয়তো কৌশিকী নল দিয়ে তৈরি করেছো। তো তখন কি হবে, সেই জলটা উপরে যখন তুমি অটোমেটিক উঠছে, তার মানে সে অটোমেটিক একটা পোটেনশিয়াল এনার্জি পাচ্ছে। তারপর সেই জলটাকে নিচে ফেলে তুমি যদি একটা টারবাইন ঘোরাতে পারতে, তাহলে তোমার মানে ফ্রি এনার্জি পেতে আর কি, মানে কোনো কিছুর খরচা না করে তুমি মানে ফ্রম নাথিং ইউ আর গেটিং এনার্জি। বুঝতে পারছো কেসটা? কোনো কিছু খরচা না করে একটা এনার্জি স্রোত হয়ে যেত তোমার কাছে, ফ্রি এনার্জি যেটাকে বলে। তো এই জিনিসটা সম্ভব নয়। তো সেরকম ভাবে জল কখনোই কৌশিকী নলের বাইরে এসে পড়বে না, কৌশিকী নলের বাইরে জল এসে পড়বে না। তো ঘটবেটা কি সেটা একটু দেখা যায়, আমি এটা বরঞ্চ পরের পেজেই করি। তো কি ঘটবে সেটা দেখো। সবার আগে তোমাকে দেখতে হবে, এইটা হচ্ছে আমার কৌশিক নলটা, এখানটায় আমার জলটা এরকম ভাবে একটা সারফেস করে রাখে, ঠিক আছে? তো এরকম একটা সারফেস করে থাকে। তুমি যদি খেয়াল করো তাহলে স্পর্শকোণ কোনটা হবে? স্পর্শকোণ হবে এইটা, এইটা হচ্ছে আমার স্পর্শকোণ থিটা। এবার তোমরা এখানটায় একটা জিনিস দেখো, এইটা যদি থিটা হয়, আমি ধরছি এই যে জলের যে মানে স্তরটা তৈরি হয়েছে, এটার এই রেডিয়াসটা বা কৌশিক নলের রেডিয়াস, ক্যাপিলারি টিউবের রেডিয়াসটা হচ্ছে স্মল আর, কথার কথা বলছি, এই রেডিয়াসটা হচ্ছে স্মল আর। আর এই যে এটা তো একটা স্ফেরিক্যাল সারফেস তৈরি হয়েছে, খেয়াল করে দেখো, এটা তো একটা স্ফেরিক্যাল সারফেস, একটা গোলাকার একটা তল, তাহলে এর নিশ্চয়ই একটা বক্রতা ব্যাসার্ধ থাকবে। ভেবে দেখো, এর নিশ্চয়ই একটা বক্রতা মানে সেন্টার অফ কার্ভেচার থাকবে, যেটাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ, সেন্টার অফ কার্ভেচার। সেটা কোথায় হবে? সেটা সামওয়্যার এখানটায় হবে। এইটাকে আমি ধরবো ক্যাপিটাল আর। খেয়াল রাখবে, এটা হচ্ছে এই ক্যাপিটাল আরটা কি? ক্যাপিটাল আরটা হচ্ছে আমার এই যে আমার সারফেসটা, গোল সারফেসটা তৈরি, সেন্টার অফ কার্ভেচার। আর স্মল আরটা কি? স্মল আরটা হচ্ছে আমার যে নলটা রয়েছে, এই ক্যাপিলারি টিউবটা রয়েছে, কৌশিক নল রয়েছে, এইটার আমার এইটার রেডিয়াস। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে বাই জিওমেট্রি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে বাই জিওমেট্রি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে তোমরা আমাকে দেখে বলতে পারবে যে আর ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে সম্পর্ক কত? ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে সম্পর্ক কত? এই ছবিটা দেখে বলতে পারবে? ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এই ছবি অনুযায়ী স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর কস থিটা। স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল, দেখো এইটা থিটা, এটা আর, তাহলে স্মল আরটা কি হয়ে যাবে? ক্যাপিটাল আর কস থিটা হয়ে যাবে, ঠিক আছে? এবার সারফেস টেনশনের ফর্মুলা আমার কাছে কি ছিল? আমি যদি একটু খেয়াল করে দেখি, সারফেস টেনশনের ফর্মুলা আমার কি ছিল? টি ইকুয়ালস টু আমার ফর্মুলা ছিল আর এইচ রো জি বাই 2 cos থিটা, তাই ছিল তো? এখান থেকে আমি করব কি, টি ইকুয়ালস টু আর এইচ, এখানটায় আমি করব কি, আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দেবো, তাহলে ক্যাপিটাল আর cos থিটা এইচ রো জি বাই 2 cos থিটা, নিচে ওপর নিচে cos থিটা কেটে যাবে, তাহলে আমার টিটা কি হয়ে যাবে? টি ইকুয়ালস টু
আর এইচ রো জি বাই 2, আর এইচ রো জি বাই 2। এবার তোমরা এখানটায় খেয়াল করে দেখো, টি আমার কি, টি একটা কনস্ট্যান্ট টার্ম, টি একটা কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটাকেও ধ্রুবক হতে হবে, তাহলে আমার সরি রাইট হ্যান্ড সাইডটাকেও ধ্রুবক হতে হবে, এটাও আমার ধ্রুবক হতে হবে, কনস্ট্যান্ট হতে হবে। এবার এর মধ্যে রো আর জি অটোমেটিক্যালি ধ্রুবক, টুটাও একটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, কোন দুটো জিনিস চেঞ্জ হতে পারে, আর আর এইচ চেঞ্জ হতে পারে, আর আর এইচ যেটা আছে সেটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটা হচ্ছে আমার ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার আমার একটু কনফিউশন হচ্ছে, সম্ভবত আর এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্টটা কি মনে হয় জুলিনস ল বলে, আমাকে একবার দেখতে হবে, আমি এই জায়গাটা ভুলে গেছি, ঠিক আছে, তো আমি দেখে তোমাদেরকে বলবো। আর এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কারণ বাকি সবাই কনস্ট্যান্ট রয়েছে, টি কনস্ট্যান্ট আছে, তাহলে আমার এই পার্টটা কনস্ট্যান্ট হতে হবে, রো জি আর টু অটোমেটিক্যালি কনস্ট্যান্ট, তাহলে আমার আর এইচটাকে কনস্ট্যান্ট হতে হবে। এবার আর এইচ যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি হবে, আর এইচ কনস্ট্যান্ট হওয়া মানে যদি আমার এইচটা যদি আমার বেড়ে যায়, যদি আমার এইচটা আমার বড় হয়ে যায়, মানে ক্যাপিলারির হাইটের থেকে বড় হয়, তাহলে এখানটা আমি লিখেই রাখছি, এইচ এর মান নলের দৈর্ঘ্যের থেকে বড় হলে এইচ এর মান নলের দৈর্ঘ্যের থেকে বেশি হলে কি হবে, আর এর মান পরিবর্তন হবে। যাতে আর এইচ ধ্রুবক থাকে, আর ইন্টু এইচ ধ্রুবক থাকে। if h becomes greater than r, sorry, if h becomes greater than the height of the capillary tube, then r will change to keep RH constant. তো তার ফলে হবে কি বলতো, তার ফলে হবে আমাদের এই যে জলের স্তম্ভটা রয়েছে সেটা আমার এরকম হয়ে যাবে, যেটা আমার কনকেভ ছিল সেটা আমার কনভেক্স হয়ে যাবে। বুঝতে পারলে কেসটা কি হলো? The concave shape of liquid will become convex. কিন্তু কোনো জল বাইরে পড়বে না, জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, এই প্রশ্নটাও আসে, দেখবে তোমরা একটুখানি।
নোটের মধ্যে করা আছে, ওখান থেকে ডিটেলস রয়েছে, একটু লিখে নেবে। আচ্ছা, আর একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, এক্সেস প্রেসার ইনসাইড এ বাবল। এইটা দেয়, তোমরা আগের বারের কোশ্চেন তোমাদের কাছে আমি দেখছি, যদি থাকে আমি পাঠিয়ে দিচ্ছি। আগের বারের কোশ্চেন দেখো, ওখানে দিয়েছিল এইটা, এক্সেস প্রেসার ইনসাইড এ বাবল। একটি বাবলের মধ্যে অতিরিক্ত চাপ। অতিরিক্ত চাপ খুবই ইম্পর্টেন্ট টপিক, এইটার ডেফিনেশন তোমার বড় প্রশ্নে আসবে। ভেরি ইম্পর্টেন্ট, সম্ভবত আগের বারই এটা এসে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, এইখানটা এটা তোমাকে একটা সূত্র প্রমাণ করতে হবে, অতিরিক্ত চাপ কত হচ্ছে তার সূত্রটা প্রমাণ করতে হবে। তো এইটার জন্য আমরা ধরছি কি, একটা ধরো বাবলের একটা সারফেস ধরছি, সারফেসটাকে একটু অন্যরকম এরকম ভাবে ধরা রয়েছে, বইতে তোমরা দেখবে ছবিটা এরকম দেওয়া আছে, এরকম একটা সারফেস আছে, এই 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 মানে একটু অদ্ভুত সারফেসটা, এই সারফেসটার নাম আমি দিচ্ছি ধরো পি কিউ আর, আর এখানটায় আরেকটা অংশ আছে সারফেসটার এস। ঠিক আছে, তো এই হচ্ছে আমার সারফেসটা। এই সারফেসটার ধরো এই অরিজিন থেকে পি পয়েন্টটা আমার অরিজিন থেকে ধরো ও ডিস্টেন্স দূর, এই ও ওয়ান পয়েন্ট থেকে আর ওয়ান ডিস্টেন্স, মানে পি এর জন্য এই আমি ধরে নিচ্ছি পি কিউ এর কার্ভেচারটা, বক্রতা ব্যাসার্ধটা আলাদা, আর এই আর এর যেটা এই কি বলে আর এস যেটা তার আবার আলাদা। সেক্ষেত্রে আমার তাহলে কি হবে, এই পয়েন্টগুলো আলাদা হবে, তাদের এই পয়েন্টগুলো সেন্টারগুলো আলাদা হবে, এরকম হবে, একটু আলাদা হবে। পি এরটা ধরো ও ওয়ান হলো এখানটায়, আর কিউ এর জন্য একটু ওপর থেকে যাবে, এই কিউ নাই আর এর জন্য, এই আর পয়েন্টটার জন্য একটু ওপর থেকে যাবে। এরকম আমি একটা জলের বাবেলের একটা সারফেস ধরছি, ধরো এটা আমার ও টু, একটু উপরে আছে, বইতে দেখবে, বইতে ছবিটা একটু ভালোভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার এইটাকে আমরা এরকম ধরতে পারি, এটা আর ওয়ান, এটা আর টু, ও টু আর ক্যাপিটাল আরটা হচ্ছে আর টু। ঠিক আছে, এইটা আমার ধরে নিচ্ছি আমি এক্স, পি কিউটা হচ্ছে এক্স, কিউ আরটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার আমার কি হচ্ছে, যদি আমার অতিরিক্ত চাপ থাকে তাহলে আমার কি হবে, এই বাবলটা মানে বড় হয়ে যাবে। তো বড় হয়ে আমি ধরছি এই সারফেসটা বড় হয়ে গেছে, কিরাম বড় হয়েছে, সারফেসটা আমার এরম জায়গায় পৌঁছে গেছে, পি পি প্রাইম, এইটা হয়ে গেছে কিউ প্রাইম, এটা হয়ে গেছে কিউ প্রাইম, এটা হচ্ছে আর প্রাইম, আর সামওয়্যার এখানটায় অবভিয়াসলি এস ছিল, তো আমার এটাও আমার এস প্রাইম হয়ে যাবে। আশা করছি তোমরা ছবিটা বুঝতে পারছো, মানে বাবলটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তো বাবলটা বড় হয়ে গেছে, এরকম ভাবে বেড়েছে। তাহলে আমার এক্স যেটা আছে, এক্স অক্ষটা কি হয়ে গেছে, এক্ষেত্রে এই এক্স অক্ষটা আমার কত পরিমাণ বেড়েছে, এক্সটা বেড়েছে এক্স প্লাস ডেল এক্স পরিমাণ বেড়েছে। আর একই রকম ভাবে এইটা কিউ প্রাইম আর প্রাইম, কিউ আরটা ওয়াই ছিল, কিউ প্রাইম আর প্রাইমটা হয়ে গেছে ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা আমি ধরে নিচ্ছি ওয়াই প্লাস ডেল ওয়াই। ঠিক আছে, আর এই যে এই অঞ্চলটা, এই হাইটটা কতটা, হাইট কতটা বেড়েছে, হাইটটা কতটা বেড়েছে, এই হাইটটা বেড়েছে হচ্ছে অতিরিক্ত চাপের জন্য, এক্সেস প্রেসারের জন্য। এই হাইটটাকে আমি ধরছি হচ্ছে এই দুটো তলের মধ্যে হাইটটা হচ্ছে এইচ, এইচ পরিমাণ হাইট বেড়েছে, সরি নট এইচ, এক কাজ করা যাক ডেল্টা এইচ, ধরো ডেল্টা এইচ পরিমাণ হাইট আমার বেড়ে গেছে, কিউ থেকে কিউ প্রাইম হচ্ছে ডেল্টা এইচ। তাহলে
এবার তোমরা যদি দেখো এখানটায় আমার ত্রিভুজ ফর্ম হয়েছে, তোমরা যদি এখানটা একটু ছবিটা কোনো রকম ভাবে দেখো ভালো করে, তাহলে আমার এখানটায় ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ হচ্ছে কি PQO1, একটা ত্রিভুজ হয়েছে PQO1, PQO1 এটা একটা ত্রিভুজ। আর বড় ত্রিভুজটা কি হবে? P'Q''O1 হবে কি হবে না? দুটো ত্রিভুজ হয়েছে, দেখো এখানটা একটা PQO1 একটা ত্রিভুজ হয়েছে, আর P'Q''O1 P'Q''O1 এই বড় একটা ত্রিভুজ হয়েছে। এই দুটো ত্রিভুজ সিমিলার আর সিমিলার, বা সদৃশ্য ত্রিভুজ। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে যখন দুটো এরকম ত্রিভুজ যদি সিমিলার হয়, ট্রায়াঙ্গেলস হয়, সদৃশ্য ত্রিভুজ হয়, তখন আমরা কি করতে পারি? তখন আমরা এই হাইটটা PQ বাই P'Q', তখন আমরা এই জিনিসটা লিখতে পারি P'Q' বাই PQ, P'Q' বাই PQ আমরা লিখতে পারি, হুইচ ইজ ইকুয়ালস টু, এবার আমি এদের আচ্ছা এখানটায় ধরবো কি, এদের হাইটটা ধরবো। এদের হাইটটা কত হবে বলো তো? এই হাইটটা বলো, P' থেকে O' এর হাইট, P' থেকে O1 এর হাইট কত? P' থেকে O1 এর হাইট, আচ্ছা P থেকে O এর হাইটটা কত? P পয়েন্ট থেকে O পয়েন্টের হাইট কত হচ্ছে? এটা লিখে রেখেছি তো, R1 হবে। তাহলে P' থেকে O1 এর হাইট কত হবে বলো তো? নিচে তাহলে আমি R1 দিলাম, একদম R1 প্লাস ডেল এইচ, ভেরি গুড, R1 প্লাস ডেল এইচ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি? আমি একটা সম্পর্ক আনতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা এবার তুমি দেখো P, তাহলে এখান থেকে আমি কি ধরেছিলাম? P'Q' যেটা আছে সেটাকে আমি ধরেছিলাম x প্লাস ডেল এক্স, আর P আর Qটাকে আমি ধরেছিলাম x, তাহলে সেটাও লিখে দিই, which implies x প্লাস ডেল এক্স বাই x equals to R1 প্লাস ডেল এইচ বাই R1। এখান থেকে আমি একটা সম্পর্ক আনতে পারি, তুমি এক্সটাকে বোথ সাইডে যদি কমন নাও, তাহলে এমন হচ্ছে 1 প্লাস ডেল এক্স বাই এক্স, এখানটায় একই রকম ভাবে 1 প্লাস ডেল এইচ বাই R1। আমার টার্গেট হচ্ছে 1 বাই R1 কত হচ্ছে বার করা, হুইচ ইমপ্লাইজ আমি এই পার্টটা বার করতে চাইছি 1 বাই, দেখো 1 বাই R1, 1 কেটে যাবে, 1 বাই R1 হচ্ছে এখানটায় 1 এক্সটা থাকবে, 1 বাই এক্স থাকবে, আর আমার এখানে হয়ে যাবে ডেল এক্স বাই ডেল এইচ। এটা হচ্ছে আমার 1 বাই R1 আমরা বার করেছি। সিমিলারলি ফ্রম ট্রায়াঙ্গেলস, পরের যে দুটো ট্রায়াঙ্গেল আছে সেই দুটো ট্রায়াঙ্গেল ধরি। কোন ট্রায়াঙ্গেলটা ধরবো? QRO2 আর Q', R', QRO2 আর Q'R', এই দুটো ট্রায়াঙ্গেল যদি আমি ধরি, কি পাচ্ছি দেখো, QRO2 and triangle Q'R', শুধু আমার এই R2 হবে, x এর জায়গায় y হয়ে যাবে, 1 বাই R2 একদম এখান থেকে বসিয়ে দিতে পারো, 1 বাই R2 1 বাই x এর জায়গায় y হয়ে যাবে, এখানটায় ডেল্টা y বাই ডেল্টা h। ঠিক আছে, জাস্ট করেও দেখতে পারো, না করলেও হবে, একদম আন্দাজ করে বসিয়ে দিতে পারো এখানটায়। তাহলে এবার এরিয়া অফ P', Q', R', S', ক্ষেত্রফলটা কত? এই যে আমার বৃদ্ধি হয়েছে এই বাবলটা, এটা বাবলের একটা ছোট্ট অংশ, ঠিক আছে তো, সেটা যে বেড়ে গেছে, বেড়ে গিয়ে এই P', Q', R', S', এই যে নতুন এরিয়াটা তৈরি হয়েছে, উপরের এরিয়াটা, এই এরিয়াটার ক্ষেত্রফল কত হবে? অবভিয়াসলি লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ কত আছে? ডেল্টা x প্লাস ডেল্টা x, ব্রেথ কত আছে? y প্লাস ডেল্টা y। তাহলে বসিয়ে দাও সেটা, x প্লাস ডেল্টা x ইন্টু y প্লাস ডেল্টা y।
গুণ করলে আমি কি পাবো, একটা এক্স ওয়াই টার্ম পাবো, একটা পাবো এক্স ডেল ওয়াই পাবো, একটা ওয়াই ডেল এক্স পাবো, আর একটা দুটোই পাবো। এবার এই যে টার্মটা পেলাম, এই টার্মটা খুবই ছোট, আর এটাকে আমি নেগলেক্ট করতে পারি, স্মল হেন্স নেগলেক্টেড। এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, উপেক্ষা করতে পারবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কি পড়ে থাকছে, আমার পড়ে থাকছে শুধু এই টার্মটা এক্স ওয়াই প্লাস এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই ডেল এক্স। এবার এরিয়া অফ ইনিশিয়াল সারফেস, আগের যে সারফেসটা ছিল PQRS, তার এরিয়া কত? PQRS যেটা ছিল আগের সারফেসটা, এটা তো আমার নতুন সারফেসটার এরিয়া বার করলাম, আগের সারফেসটার এরিয়া কত হবে? এই আগের সারফেসটা, কারণ এক্সেস প্রেসার যেটা, অতিরিক্ত চাপের জন্য বাবেলটা ফুলেছে, ফুলে বড় হয়ে গেছে, তাহলে নতুন এরিয়াটা আমি পেয়ে গেলাম এক্স ওয়াই ডেল এক্স এক্স ডেল ওয়াই ওয়াই ডেল এক্স পেলাম। আর এই নিচের যে এরিয়াটা আছে, পুরনো এরিয়াটা PQRS, এটার এরিয়া কত হবে? এক্স ওয়াই হবে। এই এরিয়াটা কত হবে? একদম চোখ বন্ধ করে এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ইনক্রিজ ইন এরিয়া। কত পরিমাণ এরিয়া ইনক্রিজ হয়েছে? ইনক্রিজ ইন এরিয়া, ক্ষেত্রফলের বৃদ্ধি। কত হচ্ছে এখানটায়? অবভিয়াসলি পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম এস প্রাইম, এই এরিয়া যেটা আছে, এটার যে এরিয়া আছে, এটার সাথে আমাকে PQRS এর এরিয়াটা মাইনাস করতে হবে। তাহলে আমার কি বাদ চলে যাবে? এক্স ওয়াই বাদ চলে যাবে, আমার পড়ে থাকবে এই দুটো, এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই ডেল এক্স, এই দুটো টার্ম পড়ে থাকবে। এবার কত পরিমাণ ওয়ার্ক ডান ইন ইনক্রিজিং দিস এরিয়া? ইন ইনক্রিজিং দিস এরিয়া, এই যে এরিয়াটা যে বৃদ্ধি হলো, তার জন্য কত পরিমাণ কাজ করতে হয়েছে? ইনক্রিজিং দিস এরিয়া, ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃতকার্য। কত হবে? এটা আমার হয়ে যাচ্ছে সারফেস টেনশন, সারফেস টেনশন ইনটু এরিয়া। খেয়াল রাখবে, এটাই ফর্মুলা, সারফেস টেনশন ইনটু এরিয়া, এটাই হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। কারণ ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া, এটা আমরা একটা প্রমাণ করেছিলাম আগের দিন, ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া ইনটু সেটা হচ্ছে সারফেস টেনশনের সমান। তাহলে অবভিয়াসলি ওয়ার্ক ডানটা হবে সারফেস টেনশন ইনটু ইউনিট এরিয়া, সারফেস টেনশন ইনটু এরিয়া। সারফেস টেনশনটা কত হবে? 2T হবে। এরিয়াটা কত হবে? এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই ডেল এক্স। এবার এখানটায় 2T কেন লিখলাম? এখানে আমি 2T কেন লিখলাম? ফর টু সারফেসেস of the bubble, দুটি তলের জন্য। এই বাবলের দুটি তলের জন্য এখানটায় টু কথাটা, এই টুটা ধরা হয়েছে, ঠিক আছে তো? খেয়াল থাকবে। তাহলে এটা হয়ে গেল সারফেস টেনশন 2T x ডেল ওয়াই প্লাস ওয়াই ডেল এক্স, পেলাম এটা। এবার তাহলে আমার এখান থেকে এবার এইটা কার সমান হওয়া উচিত? ইফ
P is the excess pressure. P যদি অতিরিক্ত চাপ হয়, সেক্ষেত্রে আমার ওয়ার্ক ডান যেটা আছে বা কৃতকার্যটা যেটা আছে অতিরিক্ত চাপের জন্য, ওয়ার্ক ডানটা কত হবে বলতো? পি ইন্টু এক্স ওয়াই ইন্টু ডেল্টা এইচ। কারণ তোমরা খেয়াল করে দেখো কত পরিমাণ আমার বৃদ্ধি হয়েছে প্রেসার। প্রেসার এটা কেন ওয়ার্ক ডান, খেয়াল করে দেখো এই পার্টটা হচ্ছে আমার ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, এটা আমার ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, আর ডেল্টা এইচটা আমার ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছে, ঠিক কি না? পি এক্স ওয়াই যেটা, সেটা ফোর্স, প্রেসার ইনটু এরিয়া, এক্স ওয়াই হচ্ছে এরিয়া, তো প্রেসার ইনটু এরিয়া ফোর্স হয়ে যাচ্ছে, কারণ ফোর্স বাই এরিয়া প্রেসার হয়, তাহলে প্রেসার ইনটু এরিয়া ফোর্স হবে। আর ডেল্টা এইচ হচ্ছে কত পরিমাণ আমার বাবেলটা উঠেছে, বারবেলের সারফেসটা কত পরিমাণ উঠেছে, তাহলে ওয়ার্ক ডানটা কি হয়ে যাচ্ছে, কৃতকার্যটা কি হয়ে যাচ্ছে? পি এক্স ওয়াই ডেল এইচ হয়ে যাচ্ছে। এবার তাহলে এইটা কার সমান হতে হবে? এইটা আমার এই জিনিসটা সমান হতে হবে, 2t x ডেল y প্লাস y ডেল x, এটা সমান হতে হবে। তাহলে 2t x ডেল y প্লাস y ডেল x, এই জিনিসটা ইকুয়ালস টু আমার কি হবে? p x y ডেল h। ঠিক আছে, এই জিনিসটা হলো। এখান থেকে আমি কি বার করব? আমাকে বার করতে বলেছে এক্সেস প্রেসারের মানটা বার করতে বলেছে, পিটা বার করব। তাহলে p ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? p ইকুয়ালস টু 2t থাকছে। আমি যদি এক্স ওয়াইটা নামিয়ে দিই তাহলে দেখো আমার ইকুয়েশনটা এরকম একটা টার্ম চলে এলো, 1/y ডেল y ডেল h প্লাস 1/x ডেল x ডেল y ডেল x ডেল h। এই যে টার্মটা এলো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, পিটা কত? দেখো একটু আগে আমরা এটা বার করেছিলাম এক্সেস প্রেসারের এই পার্টটা, এই দুজন কি বেরিয়েছিল একটু দেখে নেওয়া যাক। এই দেখো 1/y ডেল y ডেল h টা বেরিয়েছিল 1/r2, আর 1/x ডেল h টা বেরিয়েছিল 1/r1। তাহলে এখানটায় 1/r1 1/r2 বসিয়ে দেব, তাহলে এখানটায় আমার হয়ে যাচ্ছে 1/r2 বাই 1/r1, 1/r2 y এর জন্য প্লাস 1/r1, এটা আমার p এর মান বেরোলো। এটাকে উল্টেও লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমার এক্সেস প্রেসারের ফর্মুলা, এক্সেস প্রেসার ইজ ইকুয়াল টু 2t ইনটু 1/r1 প্লাস 1/r2। এইটা হচ্ছে আমার এক্সেস প্রেসারের ফর্মুলা। এইটার কিন্তু প্রমাণ করতে দেয়, এইটা কিন্তু তোমরা তৈরি করবে, এটার প্রুফ কিন্তু আসে, এক্সপ্রেশন ফর এক্সেস প্রেসার। মানে ক্যাপিলারি রাইজ, অন্য কিছু করো না করো, মলিকুলার থিওরিটা আগের বার এসেছিল, মলিকুলার থিওরি, ক্যাপিলারি রাইজ, আর এইটা এক্সপ্রেশন ফর এক্সেস প্রেসার, এইখান থেকে খুব আসে প্রশ্ন। তো আওয়াজ দিও তো, কানেকশন আছে তো? আচ্ছা, অতিরিক্ত চাপের সমীকরণ। ঠিক আছে, এখানে আরেকটা কেস আছে, সেটা হচ্ছে যে যদি আমার আর ফর এ স্পেরিক্যাল বাবল, আচ্ছা এটা কেস 1, ফর এ স্ফেরিক্যাল বাবল, গোলাকার বাবেলের জন্য কি হয়ে যাবে বলো তো? এটা
R1 যেটা আছে খেয়াল রাখবে, গোলাকারের জন্য R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R হয়ে যাবে, R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R হয়ে যাবে। সেক্ষেত্রে আমার প্রেসারের ফর্মুলাটা হয়ে যাবে P ইকুয়ালস টু 4T/R। খেয়াল রাখবে, তাহলে এটা হচ্ছে গোলাকার বাবলের জন্য এটা ফর্মুলা। গোলাকার বাবল বা স্ফেরিক্যাল শেপ বাবলের জন্য এক্স এক্সপ্রেশনের ফর্মুলাটা হয়ে যাচ্ছে এইটা 4T/R। আর যদি এরকম অনেক সময় হয় না, তুমি দেখবে যে কোনো একটা এরকম অর্ধেক বাবল তৈরি হয়েছে, অনেক সময় হয় না বাবলটা মাটিতে পড়লে এরকম তৈরি হয়ে যায়, ফ্ল্যাট সারফেস রয়েছে তার মধ্যে অর্ধেক বাবল তৈরি হয়েছে। তো কেস 2 ফর এ হাফ বাবল, one side plane, one side spherical. One side spherical. এটাকে নিচে করে দিই। যদি হাফ বাবল হয়, যদি বাবলের একটি তল তো হ্যাঁ, একটি তল গোলাকার ও একটি তল সমতল হয়, সেক্ষেত্রে কি হবে, R1 টাকে আমি ধরে নিচ্ছি R, and R2 যেটা আছে সেটা হয়ে যাবে ইনফিনিটি। সমতল তো, তাহলে তার রেডিয়াস অফ কার্ভেচার কত হবে যখন এরকম একটা বাবল তৈরি হবে? এটা হচ্ছে ফ্ল্যাট সারফেস। অনেক সময় হয় না সাবান জলের মধ্যে এরকম ভাবে ফেনা ওঠে না অর্ধেক, সেরকম ক্ষেত্রে তখন কিন্তু R2 টা ইনফিনিটি হয়ে যাবে, একটা R1 অন্যটা ইনফিনিটি। তাহলে P কত হবে বলতো? P ইকুয়ালস টু 2T 1/R প্লাস 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি 0 হয়ে যায়, দ্যাট ইজ P ইকুয়ালস টু 2T। এটা হচ্ছে এক্স এক্সপ্রেশন ইকুয়ালস টু 2T, P ইকুয়ালস টু 2T/R। এটা হচ্ছে আমার হাফ বাবলের জন্য, মানে এক সাইড স্ফেরিক্যাল এক সাইড প্লেন। ঠিক আছে, আর একটা জিনিস তোমরা মনে রাখতে পারো, রিমেম্বার total pressure equals to atmospheric pressure of bubble বা in a bubble। atmospheric pressure প্লাস অতিরিক্ত চাপ যেটা excess pressure। বায়ুমণ্ডলের চাপ আর এটা হচ্ছে অতিরিক্ত চাপ। ঠিক আছে, তো এটা একটা খেয়াল রাখবে, অনেক সময় তোমাকে টোটাল প্রেসার বার করতে দেয় বায়ুমণ্ডলের, শুধু এক্সেস প্রেসার নাও বলতে পারে, তখন তোমাকে এই দুটোকে যোগ করে দিতে হবে, এটা একটু খেয়াল রাখবে। চলো একটা এখান থেকেও কিছু অঙ্ক করা যাক, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা আমি ইংলিশেই লেখাচ্ছি, ঠিক আছে। ফাইন্ড দ্য এক্সেস প্রেসার inside a water bubble having
having 5 centimeter diameter, 5 centimeter diameter, given কি দিয়ে দিয়েছে আমার এখানটায়, given আচ্ছা আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এটা একটু চেঞ্জ করে দিই প্রশ্নটা, এক্সেস প্রেসার না করে করো টোটাল প্রেসার, ফাইন্ড আ টোটাল প্রেসার, total pressure inside a water bubble having 5 centimeter diameter given surface tension of water, given surface tension of water, surface tension of water 0.072 নিউটন পার মিটার, এটা দিয়ে দিয়েছে সারফেস টেনশন, and atmospheric pressure, atmospheric pressure 0.74 এটা কি আছে 0.74 মিটার, 0.74 মিটার, বা দাঁড়াও এক কাজ করি 74 করে দিই, 74 সেন্টিমিটার অফ মার্কারি, 74 centimeter of mercury, density of mercury 13.6 into 10 to the power 3 kg per meter cube, ঠিক আছে, এটা আমাদের এই কটা জিনিস দিয়ে দিয়েছে, আমাকে একটা টোটাল প্রেসার বার করতে বলেছে একটা বাবলের ভেতর যার ডায়ামিটার হচ্ছে 5 সেন্টিমিটার ডায়ামিটার, জলের সারফেস টেনশন দিয়ে দিয়েছে নিউটন পার মিটারে, অ্যাটমসফিয়ারিক প্রেসার দিয়ে দিয়েছে মার্কারির কলাম এর হাইট অনুযায়ী, দ্যাট ইজ 74 সেন্টিমিটার অফ মার্কারি, আর ডেনসিটি অফ মার্কারি দিয়ে দিয়েছে। তাহলে যখন মার্কারি কলামে হাইট দেওয়া থাকে, খেয়াল রাখবে, এটা মনে রাখবে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার বার করার ফর্মুলা হচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলের চাপ বার করার ফর্মুলা equals to h rho g, atmospheric pressure যেটা আছে h rho g, h rho g for h height of mercury, মার্কারি কলম পারদ স্তম্ভের উচ্চতা h হলে বায়ুমণ্ডলের চাপ মণ্ডলের চাপ equals to h rho g, h কত আছে, h কত বলে দিয়েছে 74 সেন্টিমিটার বলে দিয়েছে, মিটারে কনভার্ট করো কত হয়ে যাবে 0.74 মিটার। রোটা কার মার্কারির জন্য 13.6 into 10 to the power minus 10 to the power 3 not minus 3, 10 to the power 3 হবে, kg per meter cube,
ঠিক আছে, এটা হচ্ছে রো, আর জি হচ্ছে 9.8। এটা হচ্ছে ডেনসিটি অফ মার্কারি, ডেনসিটি অফ মার্কারি, পারদের ঘনত্ব। নাইন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বসিয়ে দাও, তাহলে আমার এখানটায় অ্যাটমসফিয়ারিক প্রেসার পি কত হবে, পি অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা, সেটা আমার কত হয়ে যাবে 0.74। কার কাছে ক্যালকুলেটর আছে একটু ফটাফট করে দেখো তো, 13.6 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 কত হচ্ছে বলো? এরম আসছে কি দেখো তো, 9.8 ইন্টু 10⁻⁻4 মতো আসছে। যাই হোক, এরকম কিছু একটা আসবে। 9.8 into 10⁻⁴ এই টাইপের আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9.87 ইন্টু 10⁻⁴ মতো। ঠিক আছে, এত কি বেরোবে, এটা কিসের, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। ঠিক আছে, তাহলে এবার রেডিয়াস, রেডিয়াস অফ বাবেল, আর ইকুয়ালস টু আমার ডায়ামিটার দিয়ে দিয়েছে 5/2, দ্যাট ইজ 2.5 মিটার, 2.5 সেন্টিমিটার, সরি 2.5 সেন্টিমিটার কনভার্ট করে নিতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2.5 ইন্টু 10⁻⁻2 মিটার। ঠিক আছে, আর লাস্টে তাহলে আমার এটা পেয়ে গেছি, তাহলে এক্সেস প্রেসার কত হয়ে যাচ্ছে, এক্সেস প্রেসার স্মল পি ইকুয়ালস টু, বাবলের জন্য ফর্মুলা কি হয়ে যাবে 40/r, যেহেতু এটা স্ফেরিক্যাল শেপ বাবল 40/r হবে, তাহলে 4 ইন্টু, আচ্ছা সারফেস টেনশনটা কত ছিল একটুখানি মনে করে দেখো তো, 0.072 ছিল, রাইট, 0.072, আরটা হয়ে যাবে 2.5 ইন্টু 10⁻⁻2। এটা একটু ফটাফট করে দেখো কত হচ্ছে, কত হচ্ছে দেখো, 11.52 11.52 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে টোটাল প্রেসার কি হয়ে যাবে, দুটোকে যোগ করে দাও, ইকুয়ালস টু পি অ্যাটমসফিয়ার প্লাস পি এক্সেস দুটোকে যোগ করে দাও, যা হবে সেটাই। এটাকে তাহলে 10⁻⁴ এর নিলে চলবে না, এর ভ্যালুটা বসাতে হবে, এর যদি বড় ভ্যালু আসে সেটা বসাতে হবে, তাহলে তো মোটামুটি এই জিনিসটাই থেকে যাচ্ছে। যাই হোক, ঠিকই আছে, করে দেখতে হবে একটু ক্যালকুলেশন। জিনিসটা বুঝতে পারলে তো কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এই অবধি, তাহলে আজকে এই অবধি থাকুক। তোমাদের আমি একটা জিনিস বলছি, একটা অঙ্ক তোমাদের দেওয়া রয়েছে নোটের মধ্যে, ওটা একটুখানি দেখে রেখো। সেটা হচ্ছে একটা বড় বাবলকে যদি তুমি অনেকগুলো ছোট ছোট টুকরোতে ভেঙে দাও, তাহলে কত পরিমাণ শক্তি মানে দিতে হবে, কত পরিমাণ এনার্জি দিতে হবে। ব্যাপারটা হচ্ছে বড় বাবল যেটা আছে তার রেডিয়াস যদি আর হয়, ক্যাপিটাল আর হয়, এটা অঙ্কতে নোটে করা রয়েছে, ক্যাপিটাল আর হয়, আর এই ছোট ছোট বাবলগুলোর যদি স্মল আর রেডিয়াস হয়, আর এইটার যদি আমার এন হয়, এন সংখ্যক বাবল তৈরি হয়, ছোট ছোট বাবল না, সরি ড্রপ, ওয়াটার ড্রপ, জলের বিন্দু, সেক্ষেত্রে তোমরা দেখবে এরকম একটা হিসাব হচ্ছে, টোটাল ভলিউমটা সেম থাকবে, ভলিউমটা সেম থাকবে,
বোথ সাইডে, তার মানে 4/3 পাই r কিউব, ক্যাপিটাল R কিউব should be equals to n into 4/3 স্মল r পাই স্মল r কিউব। এবার এনার্জি, তাহলে আমার এবার সারফেস এরিয়াটা কি হবে, ভলিউম সেম থাকবে, এখান থেকে আমরা কি করতে পারবো, আরটা আমি আর এর ভ্যালুটাকে বার করতে পারবো। আর যেটা বেরোবে সেটা দেখো, আর বেরোচ্ছে আমার r/n টু দি পাওয়ার 1/3, আর এর ভ্যালু এরম বেরোচ্ছে, এখান থেকে আমি স্মল আর এর ভ্যালুটা বার করতে পারবো। তাহলে এবার কত পরিমাণ আমার এনার্জি, এটার মধ্যে সারফেস এরিয়া কত হচ্ছে, নতুন সারফেস এরিয়া, আগের ক্ষেত্রে সারফেস এরিয়া কত ছিল, আগের বড় ড্রপটার ক্ষেত্রে সারফেস এরিয়া কত ছিল এই লার্জ ড্রপটার জন্য, 4πr²। আর নিউ সারফেস এরিয়া কত হবে, নিউ সারফেস এরিয়া কত হবে, n ইন্টু 4πr স্মল r স্কয়ার, ঠিক কিনা, কারণ n সংখ্যক বাবল তৈরি হয়েছে, তাহলে তোমাকে এখানটায় এইটা বসাতে হবে, ঠিক কিনা, which is equals to n into 4/4 এখানটায় আমি একটা কাজ করতে পারি, ক্যাপিটাল R স্কয়ার বাই n টু দি পাওয়ার 2/3, এই যে এই ফর্মুলাটা বসিয়ে দিলাম, এই জিনিসটা বেরোবে নিউ সারফেস এরিয়া। এবার এনার্জি রিকোয়ার্ড, মানে এই বড় ড্রপটাকে ছোট ড্রপে ভাঙতে এনার্জি কত লাগছে, এনার্জি ইকুয়ালস টু নতুন সারফেস এরিয়া যেটা আছে, নতুন সারফেস এরিয়াটা বড় হয়েছে 4πr² n বাই n স্কয়ার বাই 3 n টু দি পাওয়ার 2/3, সরি n টু দি পাওয়ার 2/3 মাইনাস 4πr², ইনিশিয়াল সারফেস এরিয়াটা 4πr²। এই দুটোর সাথে আমাকে কি গুণ করতে হবে, এই দুটোর সাথে আমাকে সারফেস টেনশন গুণ করতে হবে টি, এটাই হচ্ছে আমার মানে চেঞ্জ ইন এরিয়া ইনটু টি। এই পরিমাণ এনার্জি দিয়ে আমি এই বড় ড্রপটাকে ছোট ছোট ড্রপের মধ্যে ভাঙতে পারবো। এরকম একটা অঙ্ক আছে, তোমরা একটুখানি বইতে সি নোটস এর মধ্যে আছে, একটু দেখে নিও। বাংলা ইংলিশে দুটোতেই করা হয়েছে, মনে হয় বাংলাটাতে n ইকুয়ালস টু 1000 ধরে করা আছে, আর ইংলিশে ডাইরেক্ট n ধরে করা রয়েছে। বাংলা নোটটাতে n ইকুয়ালস টু 1000 ধরে সম্ভবত করা আছে। তো এই টাইপের অঙ্ক আছে, দেখবে লাস্টের দিকে আছে, ইংলিশ নোটটায় হয়তো আগে আছে, একটুখানি দেখে রাখবে জিনিস, ঠিক আছে। এইখান থেকেও প্রশ্ন আসে, কিন্তু একটা ড্রপকে অনেকগুলো ড্রপের মধ্যে ভাঙতে কতটা এনার্জি দিতে হচ্ছে, বা উল্টোটা যদি আমাকে মানে অনেকগুলো ছোট ড্রপ মিলিয়ে একটা বড় ড্রপ তৈরি করি, তাহলে কত পরিমাণ এনার্জি ক্ষয় হচ্ছে সেইটাকেও বার করতে হতে পারে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকুক। আমাদের সারফেস টেনশনের পার্টটা প্রায় শেষ হয়ে গেল। এরপরে সোমবার দিন পারলে ওয়েভস এর পার্টটা ধরবো আর কি, ঠিক আছে।